নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেইনমেন্ট পরিচালিত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা দপ্তর থেকে নেওয়া কাপ্তেন মতি। ওনার জন্ম 1855 সালে ও প্রয়াণ 1947 সালে। তিনি ছিলেন কলকাতা পুলিশের লালবাজার থানার ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা। 1858 থেকে 1911 পর্যন্ত প্রিয়নাথ মুখোপাধ্যায় কাজ করতেন কলকাতা পুলিশে। দীর্ঘ 33 বছরের অভিজ্ঞতা নিয়ে শুরু করেন তার প্রথম গোয়েন্দা বই দারোগার দপ্তর। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, কাপ্তেন মতি। প্রায় 7 বছর আগেকার কথা। একদিন সন্ধ্যার একটু আগেই খবর পেলাম যে খিদিরপুরে একজন মুসলমান কয়েকটা জাল নোট সহ ধরা পড়েছে। আরও জানলাম তার কাছে যে সমস্ত নোট পাওয়া গেছে সেগুলো কিভাবেই বা তার কাছে এলো। সে ব্যাপারে সে কোনো সন্তুষ্টিজনক জবাব দিতে পারেনি। ফলে পুরো ব্যাপারটা তদন্তের দায়িত্ব শেষমেশ আমার উপরেই এসে পড়ল। খবর পেয়ে দেরি না করে সঙ্গে সঙ্গে রওনা দিলাম। যে থানা এলাকায় সে ধরা পড়েছিল সেখানে গিয়ে হাজির হলাম। গিয়ে শুনলাম দুপুর 2টোর সময় শামসুদ্দিন নামক এক মুসলমান যুবক খিদিরপুর বাজারে একটা ছাতার দোকানে গিয়ে একটা ছাতা কেনে এবং দাম হিসাবে 5 টাকার একটা নোট দিয়ে দেয়। দোকানদার ছাতার দাম কেটে নিয়ে বাকি টাকা তাকে ফেরত দেয়, আর সে সেখান থেকে একটা অন্য দোকানের দিকে চলে যায়। ঠিক তখনই দোকানদারের দোকানে এক ইংরেজ ভদ্রলোক কিছু জিনিস কিনতে এসেছিলেন। দোকানদার সাহেবকে দেখে নোটগুলোকে বাক্সে ঢোকানোর বদলে ওনার হাতে দিয়ে বলেন, দেখুন তো স্যার, এই নোটের নম্বরগুলো ঠিক আছে কিনা। সাহেব নোটগুলোকে হাতে নিয়ে ভালো করে দেখে বললেন, এই নোটগুলো তুমি কোথা থেকে পেয়েছো? দোকানদার তখন শামসুদ্দিনকে দেখিয়ে বললেন, এই উনি আমাদের দিয়ে দিয়েছেন। কেন স্যার, কোনো সমস্যা আছে নাকি নোটে? সমস্যা তো সামান্য নয়। আমি পুরোপুরি নিশ্চিত না হলেও মনে হচ্ছে এটা সরকারি আসল নোট নয়, এটা জাল নোট। এই কথাই বলা বলি চলাকালীনই হঠাৎই এক কনস্টেবল এসে হাজির হলেন। সে সব কথা শুনে সোজা গিয়ে শামসুদ্দিনকে ধরে নিয়ে এলেন। তার শরীরে তল্লাশি করতেই আরো 5টা 5 টাকার নোট পাওয়া গেল। সাহেব সেগুলোকে ভালো করে মিলিয়ে দেখে কনস্টেবলকে বললেন, সব নোটই জাল। যদিও নকল নোট খুব ভালো হয়েছে, কিন্তু সবগুলোর নম্বর তো একই, আর একই নম্বরের একাধিক নোট হতে পারে না। তাই বোঝাই যাচ্ছে সবগুলোই জাল নোট। এই কথা শুনে কনস্টেবল আর কিছু না বলেই দোকানদার সহ শামসুদ্দিনকে থানায় নিয়ে গেলেন। তখনই থানার ভেতর ইন্সপেক্টর সাহেব নিজেই ছিলেন। তিনি সব কথা শুনে শামসুদ্দিনের পুরো শরীরের আবারও তল্লাশি করতে বললেন। শরীরের ভেতর আর কিছু পাওয়া গেল না, তবে জুতোর ভেতর থেকে আরো 5টা 5 টাকার নোট পাওয়া গেল। আমি পৌঁছে ইন্সপেক্টরের মুখ থেকে সব কথাই শুনলাম। তারপর গিয়ে আমি শামসুদ্দিনের সঙ্গে দেখা করলাম এবং শামসুদ্দিনকে জিজ্ঞাসা করলাম, শামসুদ্দিন, এই নোটগুলো তুমি কোথা থেকে পেয়েছো? আজ সকালে একটা কাজে মেছুয়া বাজার গিয়েছিলাম। অনেক জায়গায় ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে একটা জায়গায় বসেছিলাম ওই বড় মসজিদটার সামনে। তখন একটা মুসলমান লোক আমার কাছে এসে বলল, আগে আমি দেশে যাচ্ছি, আমার কাছে কয়েকটা 500 টাকার নোট আছে। আমাদের গায়ে কেউ নোট চিনে না, তাই এগুলো বদলে নগদ টাকা নিতে হবে। কিছু দোকানে গিয়েছি, কিন্তু বাবুরা কেউ ক্যাশ দিতে চায়নি। একে আপনার কাছে যদি টাকা থাকে দয়া করে এগুলো বদলে দেন, আমি আপনাকে শতকরা 1 টাকা বারটাও দিব।
আমার কাছে তখন প্রায় 50-60 টাকা মতো ছিল। আমি ভাবলাম 8 আনার বারটা মন্দ না, তাই রাজি হয়ে গেলাম। তাকে 55 টাকা দিয়ে দিলাম, আর তার বদলে সে আমাকে 11টা 5 টাকার নোট আর একটা আধুলি দিল। তারপর সে চলে গেল, আর আমি খিদিরপুরে এসে এই জায়গাতেই ধরা পড়লাম। আমি লোকটাকে চিনি না, কোথায় থাকে তাও জানি, এই প্রথম দেখেছি। কলকাতায় জিনিসপত্র কিনতে যে কটা টাকা এনেছিলাম তাও ওই লোকের পাল্লায় পড়ে সব গেল। হ্যাঁ, এখন দেখছি আমি নির্দোষ হয়েও জেল খাটতে যাচ্ছি। তোমার বাড়ি কোথায়, কবে এসেছো, আর কোথায় থাকছো এখন? আমার বাড়ি বাখারগঞ্জ জেলায়। আজই আমি কলকাতায় এসেছি, এখনো কোথায় থাকবো ঠিক করিনি। তার এই কথার পর আমি তাকে আরো অনেক প্রশ্ন করলাম, কিন্তু কোনো প্রশ্নেরই সে ঠিক ঠিক উত্তর দিতে পারল না। ফলে তদন্তের দায়িত্ব আবারও আমার কাঁধে এসেই পড়ল। সব কথা ভালো করে শুনে নেওয়ার পর আমি তাকে আবারও প্রশ্ন করলাম। সে আবারও উত্তর দিতে লাগলো। তুমি কি আজই তোমার বাড়ি থেকে কলকাতায় এসেছো? হ্যাঁ, আজই এসেছি। তোমার গায়ে যে সমস্ত জামা কাপড় আছে সেইগুলো ছাড়া তো আর কিছু দেখা যাচ্ছে না। তা তোমার বাকি জিনিসপত্র কোথায় রয়েছে? আমার কাছে যা আছে আপনি যা দেখছেন, এগুলো ছাড়া আমার আর কিছুই নেই। বাখরাগঞ্জ থেকে কলকাতা এলে প্রথমে শিয়ালদাহ স্টেশন হয়ে নামতে হয়। মেছুয়া বাজার তো শিয়ালদাহ থেকে খিদিরপুরের চেয়ে অনেক কাছাকাছি। তাহলে তুমি খিদিরপুরে কেন এসেছিলে? মেছুয়া বাজারে থাকার জন্য ভালো জায়গা খুঁজে পাই, তাই থাকার জায়গা খুঁজতেই খিদিরপুরে এসেছিলাম। আগে তুমি কখনো কলকাতায় এসেছিলে? না, এর আগে আমি কোনোদিনও কলকাতায় আসি। তোমার এলাকার কেউ কি কলকাতায় থাকে? না, আমি জানি না। এইভাবেই যত প্রশ্ন করলাম সে প্রায় সব কিছুরই উত্তর একইভাবেই দিল। তখন মনে করলাম আর জিজ্ঞাসাবাদের দরকার নেই। ভাবলাম সে যে মসজিদের সামনে বসেছিল বলছে, সেখানে গিয়ে একবার দেখে আসি, হয়তো কেউ কিছু বললেও বলতে পারে। তাই তাকে সঙ্গে করে মেছুয়া বাজারে গেলাম। যেখানে সে নোটগুলো পেয়েছে বলছে, সেটাকে দেখতে বললাম। সে একবার এদিকে ওদিকে তাকিয়ে আমার দিকে ফিরে বলল, ঠিক চিনে উঠতে পারছি না। আমি তখন ভাবছিলাম এখন কোথায় যাব, আর কিভাবেই বা তার থাকার একটা জায়গার সন্ধান করব। ঠিক তখনই একটা লোক এসে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কবে এসেছো? শামসার উদ্দিন প্রশ্নটা শুনে চুপ করেই রইল। এমন ভাব করলো যেন সে কিছুই শোনেনি, এমনকি মুখটাও ফিরিয়ে নিল। আমি এই ব্যাপারটা দেখে লোকটাকে জিজ্ঞাসা করলাম, বলছি আপনি ওনাকে কতদিন ধরে চেনেন? প্রায় 2 মাস আগে আমি যে বাড়িতে থাকতাম সেখানেই কয়েকদিন ছিল, তখন থেকেই চিনি। না, এখন থাকি না, প্রায় 7 দিন হলো সেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকছি। যেই বাড়িতে আপনি আগে থাকতেন এবং যেটাতে এই লোকটাও ছিল, সেই বাড়িটি কি আমাকে একবার দেখিয়ে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো, কাছেই মেছুয়া বাজার স্ট্রিটে, চলুন দেখিয়ে দিই। এই বলেই সে আমাদেরকে নিয়ে একটা বাড়ির ভেতর ঢুকলো। ভেতরে গিয়ে বুঝলাম যে এটা একটা গুদাম ঘর টাইপের। উত্তর এবং পূর্ব বাংলার মুসলমান ব্যবসায়ীরা যারা কলকাতায় নির্দিষ্টভাবে কোথাও থাকে না, তারা এখানে এসেই থাকতেন। মানে এটা মূলত বাণিজ্যিক লোকেদের অস্থায়ী একটা থাকার জায়গা। আমরা বাড়ির ভেতর ঢুকতেই শামসুদ্দিনকে দেখেই একজন লোক তাকে জিজ্ঞাসা করলো, শামসুদ্দিন, আজ খেতে আসুননি কেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই ভদ্রলোক এখানে কতদিন ধরে থাকছেন, আর তার জিনিসপত্র কোন ঘরে রাখা আছে একটু বলতে পারবেন? এই যে দোতলার পূর্ব দিকের ঘরে থাকে, পরশুদিনই তো এসেছে। আর দেরি না করেই আমরা সেই দোতলার ঘরে গিয়ে ঢুকলাম। আমাদের পেছনে পেছনে আরো কিছু লোক ঢুকলো। ঘরে গিয়ে দেখলাম খুব বেশি জিনিসপত্র নেই, একটা শোয়ার খাট আর একটা চামড়ার পোর্টম্যান্টো, তাছাড়া আর কিছুই দেখা গেল না। প্রথমে শোয়ার খাটটাকে ভালো করে খুঁজে দেখলাম, তেমন কিছু পাওয়া গেল না। তারপর পোর্টম্যান্টোটা খুলতেই দেখতে পেলাম তার মধ্যে 2-3টি গাদা গাদা 5 টাকার নোট।
সবার সামনেই বার করে গুনে দেখি মোট 279টি 5 টাকার নোট। সব নোটের নাম্বারই একই, আর দেখতে একেবারে আসল নোটের মতো। এই দেখেই সবাই অবাক হয়ে গেল। তারপর শামশের উদ্দিনের দিকে তাকিয়ে গালাগালি দিতে লাগলো। শামশের উদ্দিনের কিছুই করার ছিল না, তাই সে সব কথা চুপচাপ শুনতে লাগলো। পরে অনুসন্ধান করে জানা গেল শামসুদ্দিন আমাদেরকে যে নাম ঠিকানা দিয়েছিল সেটা সত্য। তার বাড়ি বাখারগঞ্জ জেলার চৌঠাই মহলে। এইভাবেই তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট পেয়ে এবং তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে পেরে আমরা সব জিনিসপত্র নিয়ে থানায় ফিরে এলাম। তখন রাত প্রায় 12টা। তখন শামশের উদ্দিন বুঝেই গেল যে তার আর রক্ষে নেই, তাই তাকে যা জিজ্ঞাসা করা হলো তার সবকিছুরই সত্যি উত্তর দিতে লাগলো। আমার কাছ থেকে যত নোট পাওয়া গেছে সবই জাল, একটাও সরকারি আসল নোট নয়। এগুলো দিয়ে টাকা তোলার আশাতেই এখানে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ধরা পড়ে গেলাম। তবে এই নোটগুলো আমি তৈরি করিনি, আমার সে ক্ষমতাও নেই। আমাদের এলাকায় মতিলাল দত্ত নামে এক কায়স্থ লোক আছে, সে সব বানায়। আমি তাকে সাহায্য করেছি এটা ঠিক, তবে মতিলাল এ ব্যাপারে খুব দক্ষ। সে নিজের হাতে এই নোট বানানোর যন্ত্র তৈরি করে, আর তারপর সেগুলো দিয়ে এই নোট বানায়। আরো অনেক নোট আর যন্ত্রপাতি এখনো তার বাড়িতে আছে। তার বাড়ি আমাদের গ্রাম থেকে খুব কাছের রায়নগর গ্রামে। আপনারা যদি সেখানে গিয়ে খোঁজেন তাহলে আমার কথার সত্যতা পাবেন। এরপর সে মতিলাল সম্পর্কে আরো অনেক তথ্য দিতে লাগলো এবং জানলাম যে সে মাঝে মাঝেই গ্রামে গিয়ে বিভিন্ন জায়গার নোট চালায়, আর সেই সূত্রেই পুলিশের সঙ্গে তার পরিচিতিও আছে। শামশের উদ্দিনের সব কথা শুনে মনে হলো যে সে এবার সত্যি কথাই বলছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নারায়ণনগর গিয়ে মতিলাল দত্তের বাড়ি তল্লাশি করা দরকার। এই নিয়ে নিজের মনের ভেতর একটা পরিকল্পনা করতে লাগলাম এবং ঊর্ধ্বতর কর্তৃত্বকে সবকিছু জানালাম। তিনি গোটা ঘটনা শুনে আমার সঙ্গে একমত হলেন এবং সিদ্ধান্ত হলো পরের দিন মেল ট্রেনে করে আমি বাখরগঞ্জ জেলার নারায়ণনগর যাব এবং মতিলালকে গ্রেপ্তার করব এবং তার সঙ্গেই তার বাড়ি তল্লাশ করব। পরের দিন সন্ধ্যার পর খুলনা মেল ট্রেন শিয়ালদাহ স্টেশন ছেড়ে দিল। খুব ভোরেই খুলনা পৌঁছে গেলাম। সেখানে কাছেই একটা নদীতে স্টিম দাঁড়িয়েছিল। সেটাতে উঠেই বাখরগঞ্জের দিকে রওনা দিলাম। ওই গ্রামটা পিরোজপুর থানার অন্তর্ভুক্ত হলেও এক নিকটবর্তী ফাঁড়ির অধীনেই পড়ে। যদিও নাম ফাঁড়ি, কিন্তু কাজের দিক দিয়ে দেখতে গেলে সেটা থানার থেকেও বেশি শক্তিশালী। সেখানে সবসময়তেই একজন দক্ষ সাব ইন্সপেক্টর থাকেন, আর সাব ডিভিশনের একজন ইন্সপেক্টর থাকেন পিরোজপুরে। দুপুর প্রায় 12টার সময় স্টিমার পিরোজপুর ঘাটে পৌঁছালো। ঘাটিয়ে কনস্টেবল পাহারা দিচ্ছিল। তাকে জিজ্ঞাসা করতে জানলাম যে ইন্সপেক্টর সাহেব বাড়িতেই আছেন। তখন সঙ্গে সঙ্গে আরদালিকে নিয়ে ইন্সপেক্টরের বাড়ির দিকে রওনা দিলাম। ইন্সপেক্টরের বাড়ি পৌঁছাতেই তিনি আমাদের কথা শুনে বেরিয়ে এলেন এবং বসতে পড়লেন। আমি বসে পরিচয় দিলাম, যেসব কারণে এসেছি তা সব বিস্তারিতভাবে বললাম। তিনি আমার সব কথা শুনে 10 মিনিট চুপ করে রইলেন।
তারপর বললেন, আপনি যে তদন্তের জন্য রায়নগরে যাচ্ছেন, এতে আমার কাছে ঠিক কী ধরনের সাহায্য চাইছেন? যেন সহজেই তাকে ধরা যায় এবং তার বাড়িকেও আমরা তল্লাশি করতে পারি, এমনভাবেই আপনি সাহায্য করুন। যেভাবে আপনি উপযুক্ত মনে করেন সেইভাবেই সাহায্য করুন। এটা আমার দায়িত্ব। সরকারি কাজে সাহায্য করা তোমার কর্তব্য। কিন্তু কিন্তু মানে কিন্তু এর আবার কি দরকার? দেখুন, আপনি তো এই এলাকার লোক নন, এই জেলায় কখনো থাকেননি, তাই বুঝতে পারছেন না আপনি কত ভয়ঙ্কর কিছুর মধ্যে পা দিচ্ছেন। কেন স্যার? কারণ আমি তো এই ধরনের কাজের সঙ্গে সবসময়তেই যুক্ত থাকি, কিন্তু আপনি যেভাবে বলছেন সেরকম কথা আমি এর আগে কখনো কারোর মুখ থেকে শুনিনি। সত্যি বলছেন? কিন্তু আপনি কি মতি দত্তকে চেনেন? না স্যার, তাকে চিনি না, তবে গ্রামে গিয়ে তাকে চিনতে অসুবিধা হবে না। তার নাম কি আগে কখনো শুনেছেন? না, কখনো না। তাহলে শুনুন, এখানে কেউ তাকে মতিলাল দত্ত নামে চেনে না, সবাই তাকে ক্যাপ্টেন মতি নামেই চেনে। ক্যাপ্টেন মতি? আচ্ছা, তো নামটা এলো কিভাবে? সে সাধারণ লোক নয়, তার নিজের প্রায় 300-400 লোকের একটা দল আছে। এই অঞ্চলে যত দুষ্কৃতী, জালিয়াত, লাঠিয়াল সব তার দলের সদস্য। মতি যা বলবে তারা প্রাণভয় সঙ্গে সঙ্গে তাই করবে। এই জেলায় জমিদারদের মধ্যে যত মামলা মোকদ্দমা মারামারি হয়, তার পেছনে কোথাও না কোথাও ওই মতি থাকে। জমিদারদের মধ্যে বিবাদ হলেই দুই পক্ষই আগে মতিকে নিজের পক্ষে পেতে চায়, কারণ সবাই জানে যে পক্ষ মতিকে পাবে তারই জয় হবে। সে নিজেও বুঝে খুব সুচিন্তিতভাবে যেদিক থেকে বেশি টাকা পাবে সে সেই দিকেই যাবে। এইভাবে দাঙ্গা লাগিয়ে মারামারি করেই সে জীবিকা চালায়। এরকম লোককে গ্রেপ্তার করা কোনো সাধারণ ব্যাপার না। এখনো পর্যন্ত অনেক মামলায় সে অভিযুক্ত হলেও কেউ তাকে ধরে আদালত পর্যন্ত হাজির করতে পারেনি, বা কোনো সাক্ষ্যও তার বিরুদ্ধে পাওয়া যায়নি। কেউ মুখ খুলতে সাহস করে না, কারণ সবাই জানে মতির শত্রু হলেই সর্বনাশ। মালপত্র শেষ হবে আর হয়তো প্রাণটাও যাবে। শুধু এই না, সে এমন জালিয়াত যে তার তৈরি জাল দলিল এমন নিখুঁত হয় যে আসল লেখকও চিনতে পারে না। আর এমন লোককে ধরতে আপনি কলকাতা থেকে এখানে এসেছেন। আমি আপনাকে বলছি, বুদ্ধিমান হলে 2-1 দিন থেকে ফিরে যান, গিয়ে বলুন অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি বা তার বাড়িতে কিছু পাওয়া যায়নি। ইন্সপেক্টরের সাহসী কথা শুনে সত্যি বলতে গেলে একটু ভয়ই লাগলো, কিন্তু তারপরে ভাবলাম যে কাজ কখনো করিনি সেই রকম কাজে মিথ্যে বলবো, নিজের কর্তব্যের গাফিলতি করব, নিজের ঊর্ধ্বতম কর্মকর্তার সামনে গিয়ে এমন মিথ্যে বলবো, না, তা কখনোই সম্ভব নয়। স্যার, আমি কিন্তু এই কাজটা শেষ না করে কিন্তু বাড়ি ফিরব না। আপনার কাছ থেকে সাহায্য চাইতে এসেছিলাম। আপনি যদি সাহায্য করেন তো ভালো, যদি না করেন আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করব, তারপর যা হয় হবে। আমার এই জবাব শুনে ইন্সপেক্টর বললেন, আপনি সরকারি কর্মচারী, সাহায্য চাইলে আমার ইচ্ছা থাকুক বা না থাকুক আমাকে আপনাকে সাহায্য করতেই হবে। কিন্তু মনে রাখবেন, একদিন আপনি বলবেন কেন আমার কথা শুনলেন না। সে যাই হোক স্যার, এতদূর এসে এবারে না দেখে ফিরে যাওয়াটা তো আমার পক্ষে সম্ভব না। আপনি যদি সাহায্য করতে চান করুন, নয়তো আমি নিজেই যা পারি করব। না না, ঠিক আছে, দেখুন, যেহেতু আপনি এতটা দৃঢ়প্রতিজ্ঞ, আমিও আপনাকে সাহায্য করব। তবে আমি নিজেও যাব, এবং এমনভাবে যাব যাতে মতি দত্ত সহজে আমাদের ঠেকাতে না পারে। আপনি আজ এখানেই থাকুন, আমি ব্যবস্থা করি। কী ধরনের ব্যবস্থা করবেন? যতজন চৌকিদার, কনস্টেবল, দারোগা, জমাদার জোগাড় করা যায় সবাইকে নিয়ে যাব। যদি কোনোভাবে সংঘর্ষ হয় যেন আমরা প্রস্তুত থাকতে পারি। পুরো দলকে পুলিশের পোশাকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করে রায়নগরে নিয়ে যাব। যদি মতিকে পাই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করব। আমার মনে হয় এটাই সবচেয়ে নিরাপদ পন্থা। এই রকম যুক্তিতে সহজেই গ্রামে ঢুকলেই ধরা পড়ে যাব। তখন মতি দত্তও পালিয়ে যাবে বা তার বাড়ির সব জাল নোট কিংবা প্রমাণগুলোকে নষ্ট করে ফেলবে। তখন তাকে ধরে আনলেও লাভ হবে না। এমন একটা পন্থা বার করুন যাতে আমরা গোপনেই তাকে ধরতে পারি আর প্রমাণগুলোও যেন উদ্ধার করতে পারি। আমি তো এমন কোনো উপায় দেখি না।
আমি লোকজন ছাড়া সাহায্য করতে পারবো না। এই কথা শুনে আমার মনে তার প্রতি যেন একটু বিরক্ত জন্মালো। আমি বললাম, আপনার থানায় এমন কোনো ইন্সপেক্টর আছে কি যে মতি দত্তকে চেনে এবং তার বাড়ির পথঘাট জানে? থাকলে তাকেই আমাকে সঙ্গে দিন। ওর সাহায্যে আমি নিজেই কাজটা শেষ করব। আপনাকে আর সঙ্গে কষ্ট করে যেতে হবে না। ইন্সপেক্টর আমার কথাটা শুনে একটু খুশি হয়েই বললেন, আমার থানায় নিবারণ নামের এক কনস্টেবল আছে। সে মতিকেও চেনে আর ওর বাড়ির পথও জানে। সে খুবই বিশ্বাসী ও দক্ষ কনস্টেবল। আমি এখনই ব্যবস্থা করছি। দারোগাবাবুকে সব বলে দিচ্ছি। দারোগাকে কিছু বলতে হবে না, আপনি জানলেন এটাই যথেষ্ট। আমি পুলিশ অফিসার কলকাতা থেকে এসেছি এই কথাটাও যেন দারোগাকে না বলেন। শুধু তার নামে একটা পত্র লিখে দিন, যাতে লেখা থাকবে সরকারি প্রয়োজনে এক অফিসার আপনার কাছে যাচ্ছেন, নিবারণ কনস্টেবলকে যেন তার সাহায্যের জন্য নিয়োগ করা হয়। ইন্সপেক্টর সাহেব আমার কথা শুনে রাজি হলেন এবং দারোগার নামে একটি পত্র লিখে দিলেন। সেই চিঠি নিয়েই আমি থানার দিকে রওনা দিলাম। ইন্সপেক্টরের বাসা থেকে ফিরোজপুর থানা খুব বেশি দূরে নয়। আরদালিকে সঙ্গে নিয়ে থানার দিকে রওনা দিলাম। তাকে যাওয়ার সময় বলে দিলাম, এখান থেকে এখানকার কেউ যেন বুঝতে না পারে আমি একজন পুলিশ কর্মচারী। কারোর সঙ্গে কথা বলার দরকার হলে খুব সাবধানে কথা বলবে। কেউ যদি আমার পরিচয় জানতে চায় তাহলে সে যত বড় লোকই হোক না কেন আমার আসল পরিচয় কখনোই বলবে না। সবাইকে বলবে আমি একজন টিকার সুপারিনটেন্ডেন্ট। আরও বলবে যে বিভিন্ন জায়গায় টিকা দেওয়ার কাজ পরিদর্শন করি আর তুমি আমার আরদালির কাজ করো। ঠিক আছে? আমার কথা শুনে আরদালি সবই বুঝলো এবং এই নির্দেশ মানতেই রাজি হলো। আমরা থানায় পৌঁছে বসলাম। তখন দারোগাবাবু থানাতেই ছিলেন। আমি ইন্সপেক্টরের লেখা চিঠি তার হাতে দিলাম। চিঠি পড়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, নিবারণ কনস্টেবলকে আপনার সঙ্গে দিচ্ছে, যতদিন দরকার রাখবেন, কাজ শেষ হলে ফিরিয়ে দেবেন। আপনি কখন যেতে চান? আমি এখনই যেতে চাই। এই কথা শুনে দারোগা নিবারণ কনস্টেবলকে ডেকে আনলেন এবং আমার সঙ্গে যেতে বললেন। নিবারণ একটু বিরক্ত হয়ে তার পোশাক আশাক গুছিয়ে নিয়ে আমার সামনে এসে বলল, চলুন সাহেব, কোথায় যেতে হবে? দারোগাবাবু ডায়েরিতে লিখে রাখলেন, কলকাতা থেকে প্রিয়নাথ মুখোপাধ্যায় নামে একজন টিকার সুপারিনটেন্ডেন্ট এসেছেন। সরকারি কাজে সাহায্যের জন্য নিবারণ কনস্টেবলকে তার সঙ্গে পাঠানো হলো। এইভাবেই সরকারি কাজের নাম করে কাগজে ভুয়ো তথ্য লিখিয়ে নিবারণের সঙ্গে থানা থেকে বেরিয়ে গেলাম। থানার কাছেই নদী ছিল। নদীর তীরে গিয়ে নাজিরপুর খাড়িতে যাওয়ার জন্য একটা নৌকা ভাড়া করলাম। সঙ্গে কিছু খাওয়ার জিনিসও কিনে নিলাম। তারপর আমরা তিনজনে নৌকায় উঠলাম। নৌকার মাঝেই সেই দেশেরই লোক। অভ্যস্ত নদীর প্রবল স্রোতে সে প্রাণপণে সারা রাত নৌকা চালায় কটা টাকার জন্য। নিবারণ যদিও ইন্সপেক্টরের আদেশেই আমার সঙ্গে যাচ্ছিল, তবুও সে আমাকে তেমন কোনো সম্মান দেখালো না। তবে এতে আমি খুব বেশি দুঃখ পেলাম না, কারণ পুলিশের কনস্টেবলেরা টিকাদার ব্রাহ্মণদের যেমন ব্যবহার করে আমার সঙ্গেও ঠিক তাই করল। সেই দিন রাতটাও নৌকাতেই কেটে গেল। পরের দিন সকালবেলা আমরা পৌঁছে গেলাম নাজিপুরের খাড়িতে। নৌকা থেকে নেমে আমরা খাড়ির ভেতর প্রবেশ করলাম। সেখানে দারোগাবাবু উপস্থিত ছিলেন। তিনি নিবারণকে দেখে বললেন, এই যে নিবারণ, হঠাৎ কেমন করে? এই টিকাদার সাহেবের সাহায্যের জন্যই এইছি। এই কথা শুনেই দারোগাবাবু আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই জেলায় টিকা পরিদর্শনের কাজে নিয়োজিত? না না স্যার, আমি এই জেলার কর্মচারী নই, আমি কলকাতা থেকে এসেছি। তাহলে এই জেলার কাজে আপনি এখানে এলেন কেন? আসলে ওপর মহলের অর্ডার, বুঝতেই পারছেন আর কি। কাগজে দেখা গেছে যে এই জেলায় ঠিকঠাক মতন এবছর টিকা দেওয়া হয়নি। এবারে কেন হয়নি সেটাই আসলে খুঁজতে এসেছি। আপনি কি আগে জেলার অন্য কোথাও গিয়েছেন, না এখানে প্রথম এসেছেন? এটাই আমার প্রথম জায়গা। আপনার কোনো সাহায্যের দরকার হলে বলুন, যতটা পারি সাহায্য করব। আচ্ছা, এই বছর আপনাদের এলাকায় কজন টিকার কর্মচারী ছিলেন? 3 জনই ছিল, তবে রায়নগরের একজন কয়েক মাস আগে মারা গেছেন। তার জায়গায় এখনো কেউ আসেনি। বাকি 2 জন তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। ও,
তা যিনি মারা গেছেন তার এলাকায় কি এবছর টিকা দেওয়ার কাজ বাকি আছে? না, বাকি নেই। তিনি যে বাড়িতে থেকে কাজ করতেন, বাড়ির লোককে এই কাজ শিখিয়ে গিয়েছিলেন। কর্মী মারা যাওয়ার পরও সরকার কাজ বন্ধ রাখেনি, ওই বাড়ির লোকই টিকা দিয়েছেন। কে টিকা দিয়েছেন? তার নাম ও ঠিকানা কি? তিনি রায়নগর গ্রামে থাকেন, নাম মতিলাল দত্ত। আপনার এলাকার কেউ আছেন কি যিনি ওনার বাড়ি চেনেন? তা তো আছে, তবে আপনার সঙ্গে যে কনস্টেবল নিবারণ এসেছেন, সে তো ওকে ভালোভাবেই চিনবে। আমি নিজেই সব দেখিয়ে দেব, অন্য কারোর দরকার নাই। ঠিক আছে দারোগাবাবু, নিবারণের সাহায্যেই যখন যেতে পারবো তখন আর অন্য কারো দরকার নেই। তবে আপনি যদি আরেকটা কাজ করেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব, আর সরকারের কাজে উপকার হবে। আমি এখনই নারায়ণনগর যাচ্ছি, ওখানে দেখে এসেই সকাল 10টার মধ্যে ফিরে আসব। এই সময়ের মধ্যে যদি আপনি বাকি দুজন টিকাদারকে ডেকে আনতে পারেন তাহলে আমি ফিরে এসে ওদের কাজগুলো দেখে নিতে পারবো। আমি কেন এরকম কথা বলছি দারোগাবাবু সেটা কিছুই বুঝতে পারলেন না। তবে আমার অনুরোধ মেনে তিনি সঙ্গে সঙ্গে দুজন লোক পাঠিয়ে দিলেন ওই দুই কর্মচারীকে ডেকে আনতে। আমি আরদালি ও নিবারণ তিনজনে মিলেই নৌকায় করে রায়নগর গ্রামের দিকে রওনা দিলাম। জায়গাটা খুব বেশি দূরে ছিল না, প্রায় 2 ঘন্টার মধ্যেই আমরা রায়নগর গ্রামে পৌঁছে গেলাম। আমরা তিনজন, আমি আরদালি আর নিবারণ, নৌকা থেকে নেমে রায়নগর গ্রামে ঢুকলাম। নিবারণ আমাদের আগে আগেই পথ দেখিয়ে নিয়ে গেল। ওর হাঁটার ভঙ্গি দেখে আমি মনে মনে ভাবলাম, যদিও আমাদের আসার আসল আগমনটা জানতো তাহলে কি এইভাবেই বড় বড় পা ফেলে এত নিশ্চিন্তে গ্রামের ভেতর ঢুকতো? এই ভাবনা মনে করেই খানিকটা ভয় ধরল। ভাবলাম ইন্সপেক্টরের সাবধান বাণীকে অগ্রাহ্য করে এমন এক দুঃসাধ্যকর কাজে নেমে পড়েছি, ভবিষ্যতের ফল কি হতে পারে কে জানে। তবে ভেতরে যতই ভয় থাকুক না কেন তা চেপে রেখে নিবারণের পেছনে পেছনেই হাঁটতে লাগলাম। নিবারণ একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। সেখানে এক যুবক বসেছিল। নিবারণকে দেখে সে বলল, কিরে নিবারণ, এমন সময় কোত্থেকে? ইনি তোমাদের সুপারিনটেন্ডেন্ট, তোমাদের টিকা দেওয়ার কাজ পরিদর্শন করতে কলকাতা থেকে এসেছেন। স্যার, ইনি হলেন মতিলাল দত্ত। মতিলাল আমাকে বসতে বলল এবং বলল, স্যার, আমি এখনো সরকারি কাজের জন্য কোনো নিয়োগ পাইনি, কিন্তু লোকের অভাবে সরকারি কাজ বন্ধ হয়ে যাবে সেই দেখে আমি নিজেই এগিয়ে এসেছি। বাহ, তুমি তো ভালোই করছো। আমি দেখব কিভাবে তোমাকে অফিসিয়ালিভাবে নিযুক্ত করা যায়। কিন্তু এবারে কি টিকা দেওয়া একদমই হয়নি? হ্যাঁ স্যার, হয়েছে তো, বরং অন্য বছরের তুলনায় বেশি লোককেই টিকে দিয়েছি আমরা। আর যদি দিয়ে থাকো তাহলে রিপোর্ট বা রিটার্ন পাঠাওনি কেন? মানে নিয়ম মাফিক রিপোর্ট পাঠালে আমাদেরকেও তো এত কষ্ট করে আসতে হয় না। কোন কোন গ্রামে কত লোক দিয়েছে তার কোনো হিসাব রেখেছো? হ্যাঁ স্যার, নিয়ম মেনে খাতায় সব হিসেব রেখেছি। এই কথা বলেই সে ঘরের ভেতরে গিয়ে কিছু খাতা নিয়ে এসে আমাকে বলল, দেখুন স্যার, আমি যা বলেছি সত্য কিনা। সেখানে বসেই আমি খাতাগুলোকে মন দিয়ে দেখতে লাগলাম। মাঝে মাঝে ওকে জিজ্ঞাসা করে জেনে নিলাম যে নাজিপুর খাড়িতে হেঁটে গেলে পথে কোন কোন গ্রাম পড়ে। তারপর বললাম, তোমার খাতা দেখে কিন্তু আমি খুবই সন্তুষ্ট, কিন্তু এবার একটু গ্রামে গিয়ে নিজের চোখে দেখি যে টিকা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। ভালো কথা, এখনই চলুন, আমি একে একে সব গ্রাম আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেব। সব গ্রাম একদিনে দেখা যাবে বলে তো মনে হচ্ছে না, তবে চলো, যতটা সময় আছে তার মধ্যেই যতটা গ্রাম দেখা যায় দেখে নি। দেখলাম আমার কথা শুনে মতিলাল পুরোপুরি বিশ্বাস করলো। সে একটা চাদর কাঁধে চাপিয়ে নিল, তারপর খাতাগুলোকে বগলে করে বেরিয়ে পড়ল। আমরাও তার পেছনে পেছনে চললাম। প্রথমে নারায়ণনগরের আরেকটা পাড়ায় আমাদের নিয়ে গেল। একটা জায়গায় বসতে বলল। নিজে গিয়েই তার পাড়া থেকে প্রায় 15টা ছেলে মেয়েকে নিয়ে ফিরে এলো। একে একে তাদের টিকাগুলোকে দেখালো। কেউ জিজ্ঞাসা করলো, স্যার এখন কি করব? আমি কাউকে বললাম জল খেতে, কাউকে বললাম চন্দনের প্রলেপ দিতে, কাউকে বললাম উপবাস করতে। এইভাবেই একের পর এক গ্রাম ঘুরে ওর কাজ দেখতে লাগলাম। মাঝে মাঝেই ওকে বাহবা দিতে লাগলাম। কিন্তু আমার আসল লক্ষ্য ছিল
ওকে ধীরে ধীরে নাজিপুর ফাঁড়ির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এইভাবেই বিভিন্ন গ্রাম ঘুরে আমরা একটা নদীতে গিয়ে পৌঁছালাম। এটা ফাঁড়ির একেবারে কাছেই, শুধু একটা নদী মাঝখানে। তখন আমি মতিলালকে বললাম, মতিলাল, আর তো হাঁটা যাচ্ছে না গো, খুব খিদেও পেয়েছে, গাজে খুব গোলাচ্ছে। স্নান না করে জলখাবার না খেয়ে আর তো কাজ করতে পারবো না। এখন যদি কোনো একটা সরকারি অফিস বা স্কুল বা ডাকঘর থাকে তাহলে সেখানে চলো, কারণ সরকারি কাজে বাইরে বেরোলে আমি তো আর কারোর বাড়িতে খাওয়া দাওয়া করি না। মতিলাল আমার কথা বুঝতে পারলো না। সে জানতেও না আমি আগেই জেনে এসেছি যে ফাঁড়ির খুব কাছেই স্কুল ও ডাকঘর আছে। একটু ভেবে সে বলল, নদীর এপারে সরকারি কিছুই নেই, সব ওপারে, স্কুল, ডাকঘর, থানা সব। যদি একটু কষ্ট করে ওপারে যেতে পারেন তাহলে থানাতেই গিয়ে বসুন, ওখানকার দারোগাবাবু খুব ভালো মানুষ। মতিলালের কথা শুনে মনে মনে একটু হাসলাম, কিন্তু মুখে বললাম, তুমি যখন বলছো তখন তো কষ্ট হলেও যেতে হবে। দেখো তো নদী পার হওয়ার জন্য কোনো নৌকা পাওয়া যায় কিনা। এই বলেই আমরা নদীর ধারে গেলাম। একটা নৌকা দেখা গেল। মাঝি প্রথমে যেতে রাজি না হলেও টাকার লোভ দেখাতেই সে রাজি হয়ে গেল। সে আমাদের নদী পার করিয়ে দিল। নদী থেকে নেমে আমরা ফাঁড়ির ভেতরে গিয়ে বসলাম। মতিও আমাদের সঙ্গে এসে বসলো। বলে রাখা ভালো, যে নৌকায় আমরা নারায়ণনগর এসেছিলাম সেটা আগের জায়গাতেই থেকে গেল। ফাঁড়ির সামনে নদীর ওপরই একটা বড় আম গাছ ছিল। আমরা যখন ফাঁড়ির সামনে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম দারোগাবাবু সেই আম গাছের সামনে বসেই স্নান করছেন। তাই আর ওনাকে না ডেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে ফাঁড়ির ভেতর গিয়ে বসলাম। কিন্তু স্নান সারতে ওনার বেশ সময় লাগছিল, তাই আমি নিজেই ওনার কাছে গেলাম। দেখলাম এক চৌকিদার নদী থেকে জল এনে দিচ্ছেন। আর এটা দেখে আমি ওনাকে বললাম, সামনেই এত বড় নদী থাকতে আপনি ডাঙায় বসে স্নান করছেন কেন? আপনি এই অঞ্চলে নতুন, পদের স্যার নদীর খবর রাখেন না। এখানে সব নদীতে কুমির থাকে, একবার নদীতে নামলে ফিরতে নাও পারে। দারোগাবাবুর এই কথা শুনে আমি বুঝতে পারলাম ভাগ্যিস আগে থেকে জানতাম না, না হলে আমি হয়তো স্নান করতে গিয়ে নদীতে নামতাম। তারপর বললাম, আপনার স্নান শেষ হতে আর কতক্ষণ লাগবে? আর বেশি না। কেন, কিছু দরকার আছে? দরকার না থাকলে কি আর এমন প্রশ্ন করতাম? তাহলে বলেন কি দরকার, যতটা পারি সাহায্য করব। আমি আগে আপনাকে যেই পরিচয় দিয়েছিলাম সেটা আমার আসল পরিচয় না। আমি আসলে টিকা বিভাগে কাজ করি না, আমি কলকাতা ডিটেকটিভ ডিপার্টমেন্টের পুলিশ কর্মচারী। আপনার এলাকা থেকে মতি দত্ত নামে একজনকে গ্রেপ্তার করেছি, যিনি জাল নোট তৈরি করায় অভিযুক্ত। এখনো পর্যন্ত আমার কাজ প্রায় শেষ। কেউ বুঝে ওঠার আগেই আমি তাকে ধরে থানার ভেতরে এনেছি। এখান থেকে আপনার হাতে তুলে দিলাম। এবারে যদি এখান থেকে সে পালায় তাহলে কিন্তু দায় আপনার। আমার কথা শুনে দারোগাবাবু একটু স্তম্ভিত হয়েই রইল। তারপর চিন্তিতভাবে বললেন, আপনি আমাকে বেশ বিপদেই ফেলেছেন। যদি মতির দল জানে যে সে এখানে বন্দী, তাহলে তারা থানায় আগুন লাগিয়েও তাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আপনি যখন তাকে আমার জিম্মায় দিয়েছেন তখন তাকে আটক রাখতেই হবে, তারপর যা হবার হবে। এই কথা বলেই তাড়াতাড়ি করে স্নান শেষ করে তিনি কাপড় বদলে নিলেন। উপস্থিত কনস্টেবলকে ডাক দিলেন। তারা এসে একজোড়া হাতকড়া ও শিকলা নিয়ে তারপর সবাই মিলে সেই ঘরে ঢুকল। সেখানে মতি বসেছিল, আমিও গেলাম। সবাই মিলে সহজেই তাকে ধরে ফেললাম। মতি একদম অবাক, সে ভাবতেও পারেনি পুলিশ তাকে ধরবে। সে চুপচাপ বন্দী হলো। পুলিশ তাকে হাতকড়া পরালো, কোমরে শিকল পরিয়ে অফিসের একটা লোহার সিন্দুকের সঙ্গে তাকে বেঁধে দেওয়া হলো। তখন তার মুখে যেন আগুন জ্বলছে। সে কিছু না বলে গর্জন করছিল, যেন খাঁচায় বন্দি থাকা একটা বাঘ। আমাকে দেখে সে চিৎকার করে বলল, ধোঁকাবাজ, আমাকে ফাঁকি দিয়ে এই অবস্থা করলি?
যদি জানতাম যে তুই পুলিশ তাহলে তোর মাথা নিয়ে বাড়ি ফিরতে দিতাম না আমি। আমি আর কোনো কথার উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। দারোগাবাবু 4 জন পাহারাদারকে আদেশ দিলেন মতিকে যেন চোখে চোখে রাখা হয়। স্যার, আমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আমি মতিকে সঙ্গে করে নিয়ে তার বাড়ির তল্লাশি করতে চাই। আপনি সেরকমই কিছু একটা ব্যবস্থা করুন যাতে কাজটা খুব সহজ হয়। দারোগাবাবু আবার চিন্তায় পড়লেন। পরে ঠিক হলো যতজন সম্ভব কনস্টেবল, চৌকিদার এবং অন্যান্য পুলিশ নিয়ে আমরা সবাই গ্রামে গিয়ে তল্লাশি করব। পুলিশ দেখে ওর দলবলের কেউই আমাদের কাছে আসবে না। সেই দিন থানায় চৌকিদারেদের হাজিরা দেওয়ার দিন ছিল, ফলে প্রায় 300 জন চৌকিদার থানায় এসে উপস্থিত হলো। তাদের সঙ্গে কনস্টেবল, হেড কনস্টেবল, দারোগা সবাই পুলিশের পোশাকে সজ্জিত হলো। এরপর সবাই মিলে মতিকে নিয়ে আমরা রওনা হলাম। মতি ধরা পড়েছে, এই খবরটা গ্রামের কেউই জানতো না। আমরা তার বাড়ি ঘিরে ফেললাম। গ্রামের কিছু স্থানীয় ব্যক্তির সামনে তার ঘরে তল্লাশি করলাম। তার ঘরের একটা বাক্স থেকে কিছু জাল নোট পাওয়া গেল। সবই একই রকম এবং একই নম্বরের। এবং আরও একটা বাক্স থেকে কিছু নোট বানানোর যন্ত্রপাতি এবং বিভিন্ন কালি ও উপযুক্ত কাগজও পাওয়া গেল। সব জিনিসই বাজেয়াপ্ত করে আমরা আবার নাজিপুর থানায় ফিরে এলাম। সবাইকে বললাম, আজ রাতে আমরা থানাতেই থাকব আর কাল সকালে বরিশালে নিয়ে যাব। কিন্তু মনে মনে ভয় ছিল, রাতে যদি মতির দল থানায় আক্রমণ করে। তাই এই মিথ্যে খবর ছড়িয়ে দিয়ে আমরা সঙ্গে অস্ত্র এবং 8 জন পাহারাদার নিয়ে বরিশালে না গিয়ে গোপনে পিরোজপুরেই ফিরে এলাম। ভাগ্য ভালো ছিল, পথে কোনো বাধা আসেনি। পিরোজপুর থানায় ফিরে গিয়ে দারোগা মতি দত্তকে দেখে বেশ খুশি হলেন। সঙ্গে সঙ্গে তাকে লোহার সিন্ধুকে বেঁধে দিলেন। ভেতরেও বাইরে পাহারাদারের ব্যবস্থা করলেন। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। থানায় লোকেদের ভিড় জমে যায়। ছাত্র, ছাত্রী, উকিল, বিচারক সবাই থানায় এসে মতি দত্তকে দেখতে চায়। ম্যাজিস্ট্রেট সাহেবও থানাতেই ছিলেন। আমি বললাম, স্যার, আমার কাজই আসামিকে আপনার সামনে হাজির করা। তবে আপনি যখন নিজেই এখানে আছেন তখন কোথায় বা নিয়ে যাব? ঠিক আছে, আমি নিজে দেখে ফেলেছি। আমি আদেশ দিচ্ছি তুমি তাকে কলকাতায় নিয়ে যেতে পারো। তখন এক উকিল জিজ্ঞাসা করলেন, আপনি কখন যাবেন? যদি সুযোগ পাই তাহলে আজই বের হব। সবাই তাকে দেখতে চায়। যদি অন্তত 7 দিন এখানে রাখা হয় তাহলে ভালো হয়। ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মত? আপনি যেভাবে বলবেন তাই করব। তবে অনুরোধ শুধু একটাই, তাকে যেন আমার জিম্মায় রাখা না হয়। যদি কিছু ঘটে আমি দায়ী হতে চাই না। ঠিক আছে, আমি তাকে এখানে আরো 4 দিন রাখার নির্দেশ দিচ্ছি। স্যার, মতি যেন এই 4 দিন জেলে থাকে, থানায় রাখতে পারবো না। না স্যার, জেলে থাকলে মানুষ দেখতে পাবে না, থানাতেই রাখুন। শেষমেশ ঠিক হলো মতিকে থানাতেই রাখা হবে। অন্য জায়গা থেকে পুলিশ এনে পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে। সেই রাত কেটে গেল। ভোরে রেজিস্ট্রার এলেন। তিনি মতিকে জিজ্ঞাসা করলেন, তুমি অফিসিয়াল লিগ্যাল ডকুমেন্টস বদলাও কি করে? টাকার জোরে সব হয়। যখন বড় বড় কাজ টাকায় হয় তখন একটা খাতা বদলাতে পারবো না? রেজিস্ট্রার আর কিছু না বলে দূরে গিয়ে বসলেন। এরপর 2 জন মুশে পেলেন। একজন মতিকে বললেন, মতি, আমি কিছু জানতে চাই। এখন তুমি নিশ্চয়ই সত্যি বলবে। আমি এখন কয়েদি, আমার কপালে যা আছে তাই হবে। আমার কোর্টে এখন যে মামলাগুলো চলছে তার মধ্যে কোনো জাল দলিল আছে কি? আছে। কোন কোন মামলায়? বলছি, লিখে নিন। এরপর সে 8 থেকে 10টা নাম বলল। 2 পক্ষের মধ্যে কারা করেছে? 2 পক্ষই। কেউ কি তোমাকে দিয়ে বানিয়েছে? যে দেশে মতি দত্ত বেঁচে আছে সেখানে জাল দলিল বানানো কিছুই কঠিন না। এই কথা শুনে 2 জন মুশে অবাক হয়ে চলে গেলেন। 4 দিন কেটে গেল। 5 দিনের দিন মতিকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরলাম। সব ঘটনা আমার ঊর্ধ্বতর কর্তৃত্বকে জানালাম। তিনি খুব খুশি হলেন। 2 দিন পর শামসুর উদ্দিন এবং মতিলালকে আলিপুর থানায় পাঠানো হলো। মতিলাল বলল,
স্যার, কিছু বলার আছে। বলো, কি বলার আছে তোমার? আমি জানি না কি অভিযোগে, তবে মনে হয় ওই জাল নোট আর যন্ত্রের জন্য অভিযুক্ত, তাই না? কিন্তু এইগুলো তো বাথরগঞ্জে ধরা হয়েছে স্যার, আর আমার বিচার তো তাই আলিপুরে হওয়ার কথা না, তাই না? এই কথা শুনে ম্যাজিস্ট্রেট বিচারকে স্থগিত করলেন এবং হাইকোর্টের মতামতে পাঠালেন। কয়েকদিন পর হাইকোর্ট জানালো শামশের উদ্দিনের বিচার আলিপুরে হবে এবং মতি দত্তের বিচার হবে বাখরাগঞ্জে। শেষমেশ তাই হলো। আমাকে দু জায়গাতেই দৌড়াতে হলো, কিন্তু দুজনেই আদালতের রায়তে 5 বছরের জেল পেল। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেইনমেন্ট পরিচালিত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কলমে কাপ্তেন মতি। গল্পটির পরিচালনায় রয়েছেন অর্ঘ্য চক্রবর্তী, দারোগা প্রিয়নাথ এবং নিবারণের চরিত্রে রয়েছেন অর্ঘ্য, দোকানদার এবং মতির চরিত্রে রয়েছেন অরিত্র, শামশের উদ্দিন এবং ম্যাজিস্ট্রেটের চরিত্রে রয়েছেন শুভজিৎ, কনস্টেবল এবং মুন্সিফের চরিত্রে রয়েছেন সৌভিক, ইন্সপেক্টর এবং উকিলের চরিত্রে রয়েছেন শান, রেজিস্ট্রার এবং মুসলমান ভদ্রলোকের চরিত্রে রয়েছেন নীল। ইন্ট্রো আউট্রোতে আমি সৃষ্টি রয়েছি। সাউন্ড এডিটিং এবং পোস্টার ডিজাইনিং করেছেন ইনফিনিটি প্রোডাকশন বাই অর্ঘ্য চক্রবর্তী। এই গল্পটি মানে আমাদের প্রেজেন্টেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে সেই ভালো লাগাটাকে প্রকাশ করুন। বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে ও বাকি সকলের সাথে শেয়ার করুন আমাদের এই গল্পটাকে, এবং আরও নতুন গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটি সম্পর্কে মনের ভাব একেবারে খোলা মনে কমেন্ট বক্সে প্রকাশ করুন। প্রতিটি কমেন্ট একেবারে বহুমূল্য। আজকের মতো বিদায়। আগামী কিছুদিনের মধ্যেই টিম মেক ইউনিক এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।